আর দীঘা থেকে পাকড়াও এই দুই জঙ্গি কলকাতার একাধিক হোটেলে ছিল। এই দুজন দীর্ঘদিন ধরে এখানে ছিল, যেমনটা সূত্র মারফত এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। এসপ্ল্যানেড ছাড়াও খিদিরপুর, ইকবালপুর, সেখানে গা ঢাকা দিয়েছিল, ভিন্ন পরিচয় ছিল এই দুজন দুষ্কৃতী। এবং সূত্র মারফত যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে সব ডেরাতেই সেখানে থাকার জন্য তারা একাধিক জাল আধার কার্ড বানিয়েছিল এবং সেই সমস্ত জাল আধার কার্ড দেখিয়েই তারা সেখানে আত্মগোপন করেছিল। সব জায়গা থেকে 1 থেকে 3 দিনের জন্য ছিল এই দুজন জঙ্গি। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফের বিস্ফোরণের ঘটনাতে এই মাথিন তহা এবং এই মুসাফির হোসেন, এই দুজন তারা শহর কলকাতাতেও এসেছিল এবং শহর কলকাতার একাধিক জায়গাতে তারা ভিন্ন পরিচয়ে তারা ছিল। কোথাও 2 দিন, কোথাও 3 দিনের জন্য তারা একাধিক হোটেলে সেখানে ছিল এবং সেই সমস্ত হোটেলে থাকার জন্য একাধিক জাল আধার কার্ড তারা বানিয়েছিল। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো যে সব ডেরায় আলাদা আলাদা জাল আধার কার্ড তারা দেখিয়েছিল এবং দীঘা থেকে যে দুজন জঙ্গি তাদেরকে পাকড়াও করা হয়েছে সেই ঘটনায় ইকবালপুরে তারা যেমন ছিল, তার পাশাপাশি এসপ্ল্যানেড, খিদিরপুর সেখানেও আত্মগোপন করেছিল এবং সব ডেরাতেই আলাদা জাল আধার কার্ড দেখিয়েছিল এই দুজন দুষ্কৃতী। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। রিয়া মাঝি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রিয়া, ইতিমধ্যেই আমরা জানি যে গ্রেফতার করা হয়েছে রামেশ্বরম ক্যাফের বিস্ফোরণের ঘটনাতে নিউ দীঘা থেকে এই দুজন জঙ্গিকে, কিন্তু তারা শহর কলকাতাতেও একাধিক জায়গাতে ছিল, আত্মগোপন করেছিল ভিন্ন পরিচয়। কি আপডেট পাচ্ছ, কি খবর পাচ্ছ? দুজনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে, এনআইএ গ্রেপ্তার করেছে। এই দুজনের মধ্যে একজন মাস্টারমাইন্ড এবং আর একজন আইইডি যে প্লেস করেছিল। এই যে পুরো ঘটনা, সেই ঘটনায় যেটা দেখা যাচ্ছে যে এদের একাধিক কলকাতা যোগ, অর্থাৎ কলকাতায় এরা যখন এই ঘটনার পর কলকাতায় পালিয়ে আসে এবং কলকাতায় আসার পর প্ল্যানেট সহ ইকবালপুর সহ একাধিক জায়গায় তারা কিন্তু সেখানে গা ঢাকা দিয়েছিল। এবং যেটা জানা যাচ্ছে, একদম স্পেসিফিক ভাবে যদি তোমাকে জানাই, তাহলে প্ল্যানেটের 2টি হোটেল এবং খিদিরপুরের 1টি হোটেল এবং ইকবালপুরের 1টি হোটেল, 4টে হোটেল এখনো অব্দি চিহ্নিত করা সম্ভব হয়েছে, যেখানে এই দুজন অর্থাৎ যে মুসাফির এবং তাহা, এই দুজন যে হোটেলে তারা ছিল কলকাতায় এসে, সেই হোটেলগুলোকে চিহ্নিত করে তাদের যে মালিকরা রয়েছে তাদেরকে কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের যে সিসিটিভি ফুটেজ সেগুলো চেক করে একদম শিওর হওয়া গেছে যে এই দুজনই এসে এই হোটেলগুলোতে ছিল। এবং সবকটাই যেটা দেখা যাচ্ছে, সবকটাই কিন্তু বিলো রেটেড হোটেল দেখা যাচ্ছে। কারণ হচ্ছে এই হোটেলগুলোয় সচলাচল যারা টুরিস্ট আসে বা যারা স্থানীয় বাসিন্দা, তারা কিন্তু এই হোটেলগুলোয় সচলাচল থাকবে না, এইরকম হোটেলই কিন্তু বেছে নিয়েছিল এরা দুজন। এবং টেরোরিস্টরা মূলত কিন্তু এই হোটেলগুলোকেই বেছে নেয়, যেগুলো খুব একটা লিস্টেড হোটেল হয় না বা এগুলো সার্চ করলে গুগলে দেখা যায় না, সেই রকম হোটেলকেই কিন্তু তারা বেছে নিয়েছিল। কোনো হাইফাই হোটেলে তারা ছিলেন না, একদম বিলো রেটেড হোটেলে তারা সবকটাতে ছিল। এবং যেটা দেখা যাচ্ছে যে মূলত এনআইএ যেটা খোঁজার চেষ্টা করছে যে দুজন কর্ণাটকের বাসিন্দা, তারা এই ব্লাস্ট করায় ব্যাঙ্গালোরে 1 মার্চ, তারপরে তারা কোথায় গিয়েছিল এবং তারা কি ব্লাস্টের পরেই সোজা চলে এসেছিল কলকাতাতে এবং কলকাতা সহ বেঙ্গলের একাধিক জায়গায় তারা ছিল, নাকি তারা কলকাতা বা বেঙ্গল ছাড়াও তারা অন্য কোথাও গিয়েছিল। এই পুরো বিষয়টা তারা প্রতিটা হোটেলে যাচ্ছে এবং ডেট ওয়াইজ দেখছে যে কবে চেক ইন করেছিল, কবে চেক আউট করেছিল। এবং আরো একটা জিনিস যেটা দেখা হচ্ছে যে কলকাতায় বিভিন্ন যে হোটেলে তারা ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অর্থাৎ ভুয়ো যে আইডি কার্ড সেগুলো দেওয়া হয়েছিল। এক জায়গায় কোথাও দেওয়া হয়েছিল মহারাষ্ট্র থেকে এসেছে, কোথায় দেওয়া হয়েছিল তারা কর্ণাটক থেকে এসেছে। এইরকম যে একাধিক ভুয়ো কার্ড তৈরি হয়েছে বা কলকাতায় তাদের যে এত ফ্রি অ্যাক্সেস, এইটা তারা পেল কোথা থেকে? তারা কি আগে ঘটনার আগে এসে কলকাতায় রেকি করে গিয়েছিল, নাকি কলকাতা থেকে কেউ বসে তাদেরকে ক্রমাগত সাহায্য করেছে? এই পুরো বিষয়টা কিন্তু জানার জন্য মরিয়া হয়ে উঠেছে এনআইএ। এবং সেই কারণের জন্য আজকে সকাল অবধিও যেটা দেখা গিয়েছে যে এনআইএ বিভিন্ন যে হোটেলগুলো তারা এখনো অবধি চিহ্নিত করেছে, সেই সমস্ত হোটেলে তারা গিয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে আরম্ভ করে মালিকদের সাথে কথা বলা এবং ওয়েটারদের সাথে কথা বলা, যে তাদের হালচাল কি ছিল, তারা কিভাবে কথা বলতো, তাদের পোশাক আশাক কি ছিল, এই সমস্ত বিষয় কিন্তু থরলি জানার চেষ্টা করছে তাদের থেকে। বেশ, একবারই এদিকে নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমায়।